ইরানের ভূখণ্ডে যদি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আবারও হামলা চালায় তবে তার পাল্টা জবাব হিসেবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা ৯০% উন্নীত করার হুমকি দিয়েছে তেহরান। ইরানের সংসদীয় কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজাই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে এই হুঁশিয়ারি দেন। ইরানের ওপর নতুন করে কোনো মার্কিন ইসরায়েলি হামলা হলে তেহরানের সম্ভাব্য প্রতিক্রিয়ার একটি হতে পারে এই উচ্চমাত্রার পারমাণবিক সমৃদ্ধকরণ। বিষয়টি নিয়ে পার্লামেন্টে পর্যালোচনা করা হবে বলেও জানান তিনি। তেহরান শেষ পর্যন্ত পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা থেকে সরে আসবে এমন আশাবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে আলোচনায় তাড়াহুড়ার কিছু নেই বলেও মন্তব্য করেন তিনি। খবরটি প্রকাশ করেছে CNN। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের একটি রেডিও অনুষ্ঠানে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরান অবশ্যই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে এবং পারমাণবিক বোমা তৈরির চেষ্টা থেকেও সরে আসবে। ট্রাম্প জানান, ইরানের কর্মকর্তাদের সঙ্গে তিনি সরাসরি আলোচনা করছেন। এমনকি নিউক্লিয়ার ডাস্ট বা পারমাণবিক কর্মসূচির অবশিষ্টাংশও ইরান সরিয়ে ফেলতে রাজি হয়েছে বলেও জানান তিনি। আর সেই ইউরেনিয়াম তারা দেবে যুক্তরাষ্ট্রকে, তবে দ্রুত সমঝোতায় পৌঁছানোর প্রয়োজন নেই বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের হাতে এখনও অবরোধের মতো চাপ প্রয়োগের উপায় রয়েছে। হরমুজ প্রণালীকে একটি বিশাল অপারেশনাল জোন বা সামরিক সক্রিয়তা অঞ্চলে রূপান্তর করা হয়েছে বলে দাবি করেছে ইরানের রেভলিউশনারি গার্ডস আইআরজিসি নৌবাহিনীর রাজনৈতিক উপপ্রধান মোহাম্মদ আকবর জাদে জানান, যুদ্ধের আগে প্রণালীকে একটি সীমিত এলাকা হিসেবে বিবেচনা করা হলেও এখন সেই ধারণা বদলে গেছে। তিনি দাবি করেন, আগে এই অঞ্চলের পরিসীমা ৩২ থেকে ৪৮ কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ থাকলেও বর্তমানে তা ৩২০ থেকে ৪৮০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়েছে। জাস্ক ও সিরি দ্বীপ থেকে শুরু করে কেশম দ্বীপ এবং গ্রেটার তুনব পেরিয়ে এটি এখন একটি পূর্ণাঙ্গ আর্ক বা সামরিক বলয়ে রূপ নিয়েছে। মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধের প্রভাব ছড়িয়ে পড়েছে বিশ্ব পর্যটন খাতেও। আকাশপথে অনিশ্চয়তা, জ্বালানির দাম বৃদ্ধি এবং বিমান ভাড়ার লাগামহীন ঊর্ধ্বগতির কারণে গ্রীষ্মকালীন ছুটির পরিকল্পনা বদলাতে বাধ্য হচ্ছেন ইউরোপের অনেক পর্যটক। দূরপাল্লার ভ্রমণের বদলে এখন স্বল্প দূরত্বের সফর ও ট্রেন যাত্রার দিকেই ঝুঁকছেন অনেকে। বিস্তারিত নাহিদা রিন্থির রিপোর্টে। মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধ ঘিরে বাড়তে থাকা অনিশ্চয়তার প্রভাব এবার পড়তে শুরু করেছে ইউরোপের পর্যটন খাতেও। যুদ্ধ পরিস্থিতি, জ্বালানির দাম বৃদ্ধি এবং বিমান ভাড়ার ঊর্ধ্বগতির কারণে ভ্রমণ পরিকল্পনা বদলাচ্ছেন অনেক পর্যটক। ব্রিটেনে বসবাসকারী অস্ট্রেলিয়ান অনেক নাগরিকরা জানিয়েছেন, এবারের গ্রীষ্মকালীন ছুটিতে অনেকে ইউরোপের মধ্যেই সীমিত ভ্রমণের পরিকল্পনা করছেন। দূরপাল্লার বিমানের বদলে ট্রেন ভ্রমণকেই অগ্রাধিকার দিচ্ছেন সবাই। এছাড়া পর্যটকদের পরিকল্পনায় রয়েছে অস্ট্রিয়ার সাইক্লিং ট্যুর, বার্সেলোনার একটি উৎসব এবং সম্ভব হলে ফ্রান্সের একটি যোগব্যায়ামে অংশ নেয়া। তবে পরিস্থিতি বিবেচনায় বিকল্প পরিকল্পনাও প্রস্তুত রাখছেন অনেকে। খুব সম্ভবত আমরা ইউরোপের মধ্যেই স্বল্প দূরত্বে ভ্রমণ করব এবং ট্রেনে চলাচল করব, কারণ ট্রেন বিদ্যুতে চলে। যুক্তরাজ্যের ভেতরে সম্ভবত খুব বেশি ভ্রমণ করব না। এদিকে বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেল প্রতি $100 কাছাকাছি পৌঁছানো, জেট ফুয়েলের সরবরাহ সংকট এবং মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে জনপ্রিয় অনেক বিমান রুটে ব্যাঘাত তৈরি হয়েছে। প্রতিটি ফ্লাইট ছাড়ার প্রায় মাসখানেক আগেই আমরা সম্ভবত জানতে পারবো যে সেটি বাতিল হবে কিনা। আমি তখন বিকল্প ব্যবস্থা অর্থাৎ বিমানে না গিয়ে ট্রেনে যাওয়ার জন্য বুকিং করব। অন্যদিকে এয়ারলাইন্স ও পর্যটক কর্মকর্তাদের মতে, ভ্রমণ চাহিদা এখনো পুরোপুরি কমে যায়নি। তবে বিদেশ সফরের বদলে নিজ দেশের ভেতরে বা কাছাকাছি অঞ্চলে ভ্রমণের প্রবণতা বাড়ছে। নাহিদা রিন্থি, ৭১। নির্বাচনী ভরাডুবি আর দলের ভেতরে চরম ক্ষোভের মুখেও পদত্যাগ না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ডাউনিং স্ট্রিটে তার পদত্যাগের ইস্যু নিয়ে আয়োজিত এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানান তিনি। এদিকে বিষয়টি নিয়ে লেবার পার্টির ভেতরে অস্থিরতা বাড়ছে। এরই মধ্যে তার 4 মন্ত্রী ও 4 মন্ত্রীর রাজনৈতিক সহকারী পদত্যাগ করেছেন। পাশাপাশি লেবার পার্টির 81 জন এমপি স্টারমারের সিদ্ধান্তের বিপক্ষে অবস্থান নিয়েছেন। অরিসুল ইসলামের প্রতিবেদন। মঙ্গলবার সকাল থেকেই সরগরম লন্ডনের ডাউনিং স্ট্রিট এলাকা, কারণ এদিন ভেতরে চলছিল ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের গুরুত্বপূর্ণ মন্ত্রিসভার বৈঠক। আলোচনার মূল বিষয়বস্তুই ছিল প্রধানমন্ত্রীর পদত্যাগ।
দলীয় নির্বাচনে বড় ধাক্কার পর পদত্যাগের দাবির মুখে পড়েন স্টারমার। তবে শুরু থেকেই পদত্যাগ না করার কথা জানান তিনি। বৈঠকেও সে বিষয়টি আবারও স্পষ্ট করলেন। জানালেন, নেতৃত্ব নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনো চ্যালেঞ্জ আসেনি এবং তিনি দায়িত্বে বহাল আছেন। বৈঠক শেষে অন্তত 4 জন জ্যেষ্ঠ মন্ত্রী প্রকাশ্যে স্টারমারের প্রতি সমর্থন জানান। পেনশন মন্ত্রী প্যাট ম্যাকফ্যাডেন জানান, মন্ত্রিসভা বৈঠকে কেউ প্রধানমন্ত্রীর নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলেননি, বরং অনেকেই তার কাজের প্রশংসা করেছেন। তবে অনেক মন্ত্রী স্টারমারের সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। এরই মধ্যে আবাসন ও কমিউনিটি বিষয়ক মন্ত্রণালয়ের জুনিয়র মন্ত্রী মিয়াত্তা ফানবুলে পদত্যাগ করেছেন। একই সঙ্গে সরকার ছাড়ছেন 4 মন্ত্রীর সহকারীও। স্টারমারের বিপক্ষে অবস্থান নিয়েছেন তার দলের 80 জনের বেশি এমপি। তাদের দাবি, স্টারমারকে পদত্যাগ করতে হবে, নইলে পদত্যাগের সময়সূচি ঘোষণা করতে হবে। সম্প্রতি স্থানীয় নির্বাচনে ইংল্যান্ডে লেবার পার্টি প্রায় 1,500 কাউন্সিলর পদ হারিয়েছে। দলের 27 বছরের শাসনেরও অবসান হয়েছে ওয়েলসে। সব মিলিয়ে কিয়ার স্টারমার এখন নিজের রাজনৈতিক ভবিষ্যৎ টিকিয়ে রাখার সবচেয়ে বড় পরীক্ষার মুখে পড়েছেন। তবে এই চাপ সামাল দিতে প্রস্তুত বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। অরিসুল ইসলাম, 71। প্রায় 1 দশক পর 3 দিনের রাষ্ট্রীয় সফরে চীন গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে তিনি বেইজিংয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। আগামী 13 থেকে 15 মে পর্যন্ত সেখানে সফর করবেন তিনি। এর মধ্যে 14 থেকে 15 মে ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক হওয়ার কথা রয়েছে। দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও বাণিজ্যিক বিষয়ে আলোচনা করবেন তারা। তবে বেশি প্রাধান্য দেওয়া হবে বাণিজ্যিক ইস্যুটিকে। মূলত মার্চে এই সফর হওয়ার কথা ছিল, কিন্তু ইরানকে ঘিরে চলমান সংঘাতের কারণে তা পিছিয়ে যায়। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও বৈশ্বিক ভূ রাজনীতির টানাপোড়েনের মধ্যে তার এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ভারী বর্ষণ ও ঝোড়ো হাওয়ায় ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের একটি মন্দিরের দেওয়াল ধসে নিহত হয়েছে অন্তত 6 জন, আহত হয়েছে আরও 12 থেকে 14 জন। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় রাজ্যের সাঙ্গুলি জেলার মোদেওয়ারি গ্রামের মার্গুদেবী মন্দিরে এ ঘটনা ঘটে। তবে প্রতি মঙ্গলবার এই মন্দিরে বড় জনসমাগম হয় এবং গতকালও তার ব্যতিক্রম হয়নি উল্লেখ করে সাঙ্গুলি জেলা পুলিশের সুপারিনটেন্ডেন্ট ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে জানায়, প্রায় 350 জন ভক্ত দর্শনার্থী মন্দিরের চত্বরে ছিলেন। সন্ধ্যার দিকে ভারী বর্ষণ এবং ঝড় শুরু হলে মন্দির চত্বরের সীমানা দেওয়ালে টিন শেডের নিচে আশ্রয় নেন অনেকে। এ সময় হঠাৎ করে দেওয়ালের কিছু অংশ ও টিন শেড ধসে যায়। এর ফলে ধসে যাওয়া দেওয়াল ও টিন শেডের তলায় চাপা পড়ে হতাহতের এ ঘটনা ঘটেছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বছর শুরুর 4 মাসেই আফ্রিকা ও এশিয়া জুড়ে রেকর্ড পরিমাণ দাবানল ছড়িয়ে পড়েছে। বিজ্ঞানীরা সতর্ক করে বলছেন, শক্তিশালী এল নিনোর প্রভাবে সামনের দিনগুলোতে তাপপ্রবাহ, খরা ও দাবানলের পরিস্থিতির আরও ভয়াবহ রূপ নিতে পারে। আরও জানাচ্ছেন নাহিদা রিন্থি। জলবায়ু পরিবর্তনের প্রভাবে চলতি বছরের শুরুতেই আফ্রিকা ও এশিয়া জুড়ে রেকর্ড মাত্রায় দাবানল ছড়িয়ে পড়েছে। বিজ্ঞানীদের সতর্কবার্তা, উত্তর গোলার্ধে গ্রীষ্ম যত এগুবে এবং এল নিনোর প্রভাব বাড়বে, পরিস্থিতি ততই ভয়াবহ হতে পারে। ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশন নামের গবেষণা সংস্থার তথ্য অনুযায়ী জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত বিশ্বজুড়ে প্রায় 15 কোটি হেক্টরের বেশি জমি আগুনে পুড়ে গেছে, যা আগের রেকর্ডের তুলনায় প্রায় 20% বেশি। এছাড়া গবেষকরা বলছেন, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের সঙ্গে শক্তিশালী এল নিনো পরিস্থিতি যুক্ত হওয়ায় এবছর তাপমাত্রার নতুন রেকর্ড তৈরি হতে পারে। এতে খরা ও দাবানলের ঝুঁকিও বাড়বে। ইম্পেরিয়াল কলেজ লন্ডনের দাবানল বিশেষজ্ঞরা বলেন, বিশ্বের অনেক অঞ্চলে এখনও দাবানলের মৌসুম পুরোপুরি শুরু হয়নি। তবে বছরের শুরুতেই আগুনের এই ভয়াবহ বিস্তার এবং সম্ভাব্য এল নিনোর প্রভাব ইঙ্গিত দিচ্ছে সামনে আরও কঠিন সময় অপেক্ষা করছে। এল নিনো হলো বৈশ্বিক জলবায়ুর একটি ধরন যা কয়েক বছর পর পর ঘটে। এটি মূলত মধ্য প্রশান্ত মহাসাগরের উষ্ণ সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রার একটি ধরন, যা পূর্ব প্রশান্ত মহাসাগর হয়ে দক্ষিণ আমেরিকার দিকে বিস্তৃত। আফ্রিকায় চলতি বছরে এরই মধ্যে প্রায় 8 কোটি 50 লাখ হেক্টর জমি পুড়ে গেছে, যা আগের রেকর্ডের তুলনায় 23% বেশি। গবেষকদের মতে, অতিবৃষ্টি থেকে হঠাৎ চরম শুষ্ক আবহাওয়ায় পরিবর্তনের কারণে সেখানে দাবানল দ্রুত ছড়িয়ে পড়ছে।
El Niño is part of a cyclic effect. এল নিনো জলবায়ুর একটি চক্রাকার প্রভাবের অংশ, যার মধ্যে রয়েছে লা নিনো। এটি হলো মধ্য ও পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমুদ্রপৃষ্ঠের শীতল তাপমাত্রা, এবং এটি সামগ্রিক শীতল বৈশ্বিক তাপমাত্রার সাথে সম্পর্কিত। Global temperature. এদিকে এশিয়ায় পুড়ে গেছে প্রায় 4,40,00,000 হেক্টর জমি। 2014 সালের আগের রেকর্ডের তুলনায় যা প্রায় 40% বেশি। সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে রয়েছে ভারত, মিয়ানমার, থাইল্যান্ড, লাওস ও চীন। অন্যদিকে বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, এল নিনোর প্রভাবে বছরের শেষ দিকে অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র ও অ্যামাজন বনাঞ্চল তীব্র তাপপ্রবাহ ও খরার ঝুঁকি বাড়তে পারে। নাহিদা রিন্থি, ৭১। যুদ্ধ, ধ্বংস আর অনিশ্চয়তায় ঘেরা গাজা। চারিদিকে বিধ্বস্ত বাড়ি, শরণার্থী শিবির আর বেঁচে থাকার লড়াই। তবুও থেমে নেই জীবনের গল্প। গাজা সিটির পশ্চিমে আল মাওয়াসি এলাকায় সোমবার একসঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন 50টি যুগল। তুরস্ক ভিত্তিক মানবিক সংস্থা হিউম্যানিটেরিয়ান রিলিফ ফাউন্ডেশন আয়োজন করে এই গণবিয়ের অনুষ্ঠানে। প্রতিপাদ্য ছিল এক হাত অশ্রু মুছে দেয়, আরেক হাত গড়ে তোলে পরিবার। আরও জানাচ্ছেন আফসানা শাহ। এই ছবি দেখে কে বলবে যুদ্ধের ক্ষতবিক্ষত গাজায় হচ্ছে এই অনুষ্ঠান? আয়োজন হয়েছে গণবিয়ের। একসাথে যুগল জীবন শুরু করলেন 100 তরুণ তরুণী। নবদম্পতিদের ঘিরে উচ্ছ্বাসে মেতে ওঠেন স্বজনরা। এমনকি ধ্বংসস্তূপে পরিণত হওয়া বাড়ির ভাঙা জানলা থেকেও আনন্দের এই মুহূর্তের সাক্ষী হচ্ছেন অনেকেই। যুদ্ধের আগে গাজায় বিয়ের আয়োজন হতো জমকালো। থাকতো শোভাযাত্রা, আলোকসজ্জা, সঙ্গীত আর রাজকীয় ভোজ। ধবধবে সাদা গাউনে স্বপ্নে বিভোর থাকতো কনে। কিন্তু এখন বাস্তবতা ভিন্ন। বোমায় বিধ্বস্ত শহরে বিয়েও হচ্ছে তাঁবুর ভেতর, কেমন যেন লুকোচুরিতে, সীমিত আয়োজনে আর যুদ্ধের আতঙ্ক নিয়ে। যুদ্ধের আগের সময়ের সঙ্গে এখনকার অনুভূতি সম্পূর্ণ আলাদা। আগে বিয়েতে থাকতো আনন্দমুখর পরিবেশ, বড় হলরুম আর উৎসবের আবহ। এখন যুদ্ধের কারণে সব বদলে গেছে। তাঁবুতে বিয়ে হচ্ছে, নেই আগের মতো সঙ্গীত, শোভাযাত্রা বা উৎসবের আয়োজন। এই হতাশার মধ্যেও আশার আলো খুঁজছেন গাজার মানুষ। নবদম্পতিরা বলছেন, ধ্বংসস্তূপের মধ্যেও তারা দেখছেন ভবিষ্যৎ গড়ার স্বপ্ন। এখানে আমরা 50 জন বর আছি। এই কঠিন পরিস্থিতির মধ্যেও আনন্দ হচ্ছে। যারা আয়োজন করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। অবরোধ, হত্যাযজ্ঞ আর ধ্বংসের মধ্যেও আমরা আনন্দিত। ভবিষ্যতে গাজায় আমাদের এই আনন্দ আরও বাড়বে ইনশাআল্লাহ। আয়োজকরা বলছেন, এই তরুণ তরুণীদের শৈশব থেকে সহায়তা করে আসছে তাদের সংস্থা। এবার তাদের নতুন পরিবার গড়ার সুযোগ করে দিতেই এই উদ্যোগ। ছোটবেলা থেকে তাদের দেখভাল করা হয়েছে, আজ তাদের নতুন জীবন শুরু হচ্ছে। যুদ্ধ, রক্তপাত আর শোকের মধ্যেও আমরা আনন্দের বার্তা দিতে চাই। এই আয়োজন গাজার মানুষের দৃঢ়তা এবং টিকে থাকার প্রতীক। গাজায় 2023 সালের 7ই অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধ চলছে এখনো। ইসরায়েলের সামরিক অভিযানে গাজায় ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ তৈরি হয়েছে। এই সংকটের মধ্যেই নতুন সংসার শুরু করলেন 50 জোড়া দম্পতি। ধ্বংসস্তূপের মধ্যেও তারা যেন জানিয়ে দিলেন, যুদ্ধের চেয়েও বড় মানুষের বেঁচে থাকার আকাঙ্ক্ষা। আফসানা শাওন, ৭১। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে দুপুর 1টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।